গল্পের শুরুতে মৌমাছির মধু কালেক্ট করতে আমরা একটা লোককে দেখতে পাই যার নাম অ্যাডাম। আর অ্যাডাম যখন বাইরে আসে তাকে একজন মহিলার ডিনারের জন্য আমন্ত্রণ করে। আর এখান থেকে আমরা জানতে পারি মহিলাটি অ্যাডামের মা না হলেও অ্যাডাম তাকে মায়ের মতো সম্মান করে। এজন্য অ্যাডাম তাকে বলে, আপনি আমাকে না চেনা সত্ত্বেও এত বড় ফার্মের দায়িত্ব দিয়ে রেখেছেন, আর তারপরেও আপনি আমার কত খেয়াল রাখেন। আমি ডিনার করতে অবশ্যই যাব। তাই সমস্ত কিছুর জন্য অ্যাডাম পার্কারকে ধন্যবাদ জানায়। সেখান থেকে ফিরে পার্কার রোজকারের মতো ল্যাপটপ নিয়ে বসে, কারণ সে একটা বাচ্চাদের অনাথালয় চালায় আর সেখানকার ডোনেট হওয়ার সমস্ত টাকার অ্যাকাউন্ট তার কাছেই থাকে। কিন্তু পার্কার সেসব চেক করতে তখন সে লক্ষ্য করে তার ল্যাপটপ অন্য দিনের তুলনায় বেশ স্লো চলছে। কিন্তু ল্যাপটপে আগে থেকে অ্যান্টিভাইরাস থাকার কারণে সেই অ্যাপ থেকে নোটিফিকেশনের মাধ্যমে সাহায্যের জন্য ডিসপ্লেতে একটা নম্বর পপ আপ হয়। পার্কার কল ধরানো মাত্রই ওপাশ থেকে বলে, আপনি আমাদের একটা মূল্যবান কাস্টমার, আমাদের অ্যান্টিভাইরাস কোম্পানি আপনাকে কি সাহায্য করতে পারে আপনি বলুন। তখন পার্কার জানায়, আমার ল্যাপটপে অ্যান্টিভাইরাস থাকা সত্ত্বেও কিভাবে ভাইরাস অ্যাটাক হলো। কোম্পানির ম্যানেজার জানায়, দেখুন আমরা প্রবলেম তো ঠিক করে দেবই, আর আপনি যে প্রবলেমের সম্মুখীন হয়েছেন আমাদের কোম্পানির নিয়ম অনুযায়ী সেজন্য আপনি কম্পেনসেশনও পাবেন। কিন্তু পার্কার সেটা না নিতে চাইলেও কোম্পানির ম্যানেজার বলে, দেখুন আমরা চাই না আমাদের কোনো কাস্টমার অসন্তুষ্ট থাকুক, আর এই জন্যই কোম্পানি থেকে এখন পার্কারের অ্যাকাউন্টে কম্পেনসেশন হিসাবে কিছু টাকা পাঠায়। পার্কার এটা থেকে বেশ অবাক হয় যে এই সামান্য প্রবলেমের জন্য কম্পেনসেশন হিসাবে কোম্পানি থেকে তাকে $50,000 দিয়েছে। কিন্তু ওপাশ থেকে ম্যানেজার তাকে বলে, দয়া করে ক্ষমা করবেন, কোম্পানি কম্পেনসেশন হিসাবে $500 দেয় সবাইকে, কিন্তু আমরা ভুল করে $50,000 সেন্ড করে দিয়েছি। এর জন্য আমি কোম্পানি থেকে সাসপেন্ড হতে পারি, তাই দয়া করে $500 রেখে বাকি টাকাটা দেওয়ার ব্যবস্থা করবেন আপনি কি। টেকনিক্যাল বিষয়ে পার্কারের ততটা নলেজ না থাকলেও কোম্পানির ম্যানেজার তাকে গাইড করে যে কিভাবে আবার টাকাটা কোম্পানিতে সেন্ড করা যায়। কিন্তু পার্কার এটা জানতো না এই অ্যান্টিভাইরাস কোম্পানি লুকিয়ে চুরে তার সঙ্গে কত বড় গেম খেলতে চলেছে। যেহেতু ল্যাপটপে এই কোম্পানির অ্যান্টিভাইরাস অলরেডি ছিল, তাই পাসওয়ার্ড বসানোর সঙ্গে সঙ্গেই ওপাশ থেকে ওই কোম্পানি পার্কারের ব্যাংকের সমস্ত টাকা সরিয়ে ফেলে। ওই অ্যাকাউন্টে $2 মিলিয়ন ছিল। এখন সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ এই সমস্ত টাকাই ছোট্ট ছোট্ট অনাথ বাচ্চাদের ডোনেশন ছিল। তার এই এত বড় ভুলের জন্য সমস্ত বাচ্চাদের ভবিষ্যৎ নষ্ট হবে। কিন্তু অন্যদিকে সিকিউরিটি কোম্পানির সমস্ত লোক সেলিব্রেট করছে, কারণ তারা একবারে অনেক টাকা লুটেছে আজ। আর এটা তাদের প্রথম কেস না, অ্যান্টিভাইরাসের নামে তারা একটা স্ক্যাম চালায়, আর এটা অনেক বছর ধরেই তারা চালাচ্ছে। ওদিকে রাত হয়ে যাওয়ায় অ্যাডাম যখন ডিনারের জন্য পার্কারের ঘরে আসে, পুরো ঘর অন্ধকার দেখে সে কিছুই বুঝতে পারে না, কারণ পার্কারই তো তাকে আসতে বলেছিল। সে যে বাড়ি থাকবে না আজ এটা তো তাকে বলেনি। কিন্তু হঠাৎ তার সামনে মেঝেতে একটা বন্দুক দেখতে পায়, আর তার পাশেই পার্কারের মৃতদেহ পড়ে আছে। আজকের রাতের ডিনারে আরও একজন আসার কথা ছিল, পার্কারেরই মেয়ে ভেরোনা। সে এই সমস্ত কিছু দেখে পেছন থেকে পার্কারের উপর বন্দুক ধরে। সে একজন FBI এজেন্ট। ভেরোনা এটাই ভাবতে থাকে যে অ্যাডামই তার মাকে খুন করেছে। ভেরোনা পার্কারকে অ্যারেস্ট করে পুরো FBI টিমকে সেখানে ঢেকে তাকে FBI এর হাতে তুলে দেয়। আর এই সমস্ত কিছুর পর সে যখন আরও একবার ঘরে এসে ল্যাপটপ চেক করে তার মায়ের, ভেরোনা দেখতে পায় তার মায়ের অ্যাকাউন্ট থেকে কেউ $2 মিলিয়ন সরিয়ে ফেলেছে। আর এটাও তার বুঝতে বাকি থাকে না, এই দুঃখেই তার মা নিজেই নিজেকে শেষ করেছে। এখানে অ্যাডামের কোনো দোষ নেই। অন্যদিকে পুলিশও পুরো ঘরের তল্লাশি নিয়ে অ্যাডামের কোথাও ফিঙ্গারপ্রিন্ট না দেখতে পাওয়ায় তারাও বুঝতে পারে অ্যাডাম নির্দোষ। তাই পরের দিন ভেরোনা যখন অ্যাডামকে সরি বলতে যায়, তখন অ্যাডাম তাকে বলে, এটা স্বাভাবিক, তোমার জায়গায় আমিও হলে হয়তো এটাই করতাম। তখন ভেরোনা অ্যাডামকে তার মায়ের সঙ্গে ঘটে যাওয়া ছোট্ট ছোট্ট তথ্য প্রথম থেকে লাস্ট পর্যন্ত সমস্তটাই তাকে বলে। আর এটাও অ্যাডামকে জানায় এর পেছনে তো বড় কারোর হাত আছেই, কারণ যে অ্যান্টিভাইরাস কোম্পানি তার মায়ের টাকা চুরি করেছে তারা বেশ রেপুটেটেড কোম্পানি। আর FBI এর উপরে ডিপার্টমেন্টে আমি যখন তাদের খোঁজ নেওয়ার জন্য বলেছিলাম, তারাও কোনো এক কারণে এ ব্যাপারে ইনভেস্টিগেট করতে বারণ করেছে। এখন আমি কিছুই বুঝতে পারছি না কি করব। যাদের জন্য আমার মা এরকম করলো, আর আমি একজন FBI এজেন্ট হয়ে তাদের কিছুই করতে পারবো না। অ্যাডাম তার কোনো কথার উত্তর না দিলেও যাওয়ার সময় একটা কথাই বলে, আমিও দুঃখিত তোমার মায়ের জন্য। অ্যাডাম বাইরে এসে একটা মেয়ের কাছে কল করে, আর এখান থেকে আমরা জানতে পারি অ্যাডাম আগে একটা স্পাই এজেন্ট ছিল। এদের গ্রুপের নাম বিকিপার। এই গ্রুপ দেশের সমস্ত ডেঞ্জারাস মিশনগুলো কমপ্লিট করত। আর অ্যাডাম এখন রিটায়ার্ড হলেও বিকিপারের সব থেকে খতরনাক এজেন্ট ছিল এক সময়। আর এত বছর পর অ্যাডাম সেই কোম্পানিতে ফোন করে ওই মেয়েটিকে অ্যান্টিভাইরাস কোম্পানির সম্পর্কে সমস্ত কিছু বলে, আর তাকে সেই সমস্ত তথ্য দিতে বলে
যে FBI এর পেছনে কেন যেতে দিচ্ছে না, FBI এর সঙ্গে এই কোম্পানির কি যোগ আছে। মেয়েটি তার স্কিলের মাধ্যমে কোম্পানির লোকেশন বের করে ফেলে, আর ওই লোকেশনে পৌঁছায় এবার অ্যাডাম। দুজন গার্ড ভেতরে ঢুকতে বাধা দিলেও অ্যাডাম খুব সহজেই তাদের মেরে অজ্ঞান করে ফেলে, আর ঠান্ডা মাথায় একজন এমপ্লয়িকে সে এমনভাবে মারতে থাকে যেটা দেখে বাকি এমপ্লয় ভয়ে চুপ করে বসে থাকে। অ্যাডাম তাদেরকে জানায়, দেখো তোমরা যদি সবাই মিলে কথা দাও যে আজকের পর থেকে তোমরা কারোর টাকা চুরি করবে না, তাহলে আমি হয়তো সবাইকে ছেড়ে দেবো। ভয়ে সমস্ত এমপ্লয়ি অ্যাডামকে কথাও দিয়ে দেয়, আর এরপর অ্যাডাম ওই সমস্ত মেশিনের উপর ফিউল ফেলতে লাগে যাতে এই অফিস পুরো সে ব্লাস্ট করে দিতে পারে। এসবের মধ্যে সেখানে চলে আসে ম্যানেজার তার দুটো বডিগার্ডের সঙ্গে। কিন্তু অ্যাডাম ফাইটিংয়ে এতটাই দক্ষ ছিল, সেকেন্ডের ভিতর সবাইকে মেরে সে আহত করে ফেলে। পুরো কোম্পানিতে ফিউল ফেলার পর অ্যাডাম এমন একটা সিস্টেম করে রাখে সেখানে, আর সেটা ম্যানেজারকেও সে বলে নেক্সট কল কোম্পানিতে আসার সঙ্গে সঙ্গে এই কোম্পানি পুরো ব্লাস্ট হবে। আর ঠিক তেমনটাই হয়, একটা কল আসার সঙ্গে সঙ্গে ওই কোম্পানির পুরো অফিস সেখানে ব্লাস্ট হয়ে যায়। এবার আমরা কোম্পানির মালিক ডেরিককে দেখতে পাই, যাকে ওই অফিসের ম্যানেজার সমস্ত কিছু কল করে জানিয়ে দেয়। ডেরিক রাগে তাকে বলে, লোকটি কে ছিল আমাকে তার খবর দাও, এমন কোনো মাইকালাল হয়নি যে আমাদের কোম্পানির সঙ্গে পাঙ্গা নেবে। কিন্তু ম্যানেজার লোকটিকে দেখেছে মাত্র, সে তার নাম ঠিকানা কিছুই জানে না। তখন ডেরিক তাকে বলে, ঠিক আছে, লাস্ট আমরা যে কটা স্ক্যাম করেছি তাদের মধ্যে সব থেকে বেশি টাকার স্ক্যাম যার সঙ্গে হয়েছে তোমরা সবাই সেখানে খোঁজ খবর নাও, আর আমি তোমাদের সঙ্গে এই শহরের সব থেকে বড় বড় কন্ট্রাক্ট কিলারদের পাঠাচ্ছি। আর ঠিক তেমনটাই হয়। ডিটেল চেক করে এরা খুঁজতে খুঁজতে অ্যাডামের ঘরে চলে আসে। অ্যাডামের কাছে এরা পৌঁছেই যায়। তারা বুঝতে পারে অ্যাডাম একজন সাধারণ মানুষ যে মৌমাছির মধু কালেক্ট করে নিজের জীবনযাপন করে, তাই তার কষ্টের সমস্ত কিছু তারা গুলি করে ভাঙতে থাকে। আর এরপর ওই ম্যানেজার সমস্ত কন্ট্রাক্ট কিলারের সঙ্গে যখন ওই ঘরে ঢোকে, তারা অ্যাডামকে কোথাও দেখতে না পেলেও এক পাশ থেকে ঘরের চারিদিকে তারা গুলি করতে থাকে। কিন্তু অ্যাডামকে আমরা দেখতে পাই ঘরের বিভিন্ন কোণা থেকে সে একটা একটা লোক করে অন্ধকারের দিকে টানতে থাকে, আশেপাশে থাকা বিভিন্ন টুলস দিয়েই তাদের হত্যা করতে থাকে। আর একে একে সবাইকে মেরে সে একদম শেষে আসে সে ওই ম্যানেজারের কাছে। কিন্তু ম্যানেজারকে সে প্রাণে মারে না, তার হাতের 4টে আঙুল কেটে তাকে ওইভাবে ছেড়ে চলে যায়। এই সমস্ত খবর বেরো না পেয়ে ছুটতে আসে FBI দলের সঙ্গে। সেখানে 3টে লোকের মৃতদেহ এত গুলি থেকে বেরোনা কিছুই বুঝতে পারে না। তার মা মারা যাবার পরেও এসব কি চলছে। কিন্তু সেখানে থাকা ওই ম্যানেজারের আইডি কার্ড থেকে এরা বুঝতে পারে এই সমস্ত কর্মকাণ্ড ওই অ্যান্টিভাইরাস কোম্পানির। কিন্তু তারা তার মায়ের ঘরে গুলি না চালিয়ে তার ওয়্যার হাউসে থাকা অ্যাডামের ঘরে কেন গুলি চালিয়েছে। তাই আবারও FBI সন্দেহ করে অ্যাডামের ওপর। এতক্ষণে সে আঙুল কাটা অবস্থায় ম্যানেজার পালিয়ে অনেক দূরে চলে এসছে। সে ভয়ে কোম্পানির মালিক ডেরিকের কাছে কল করে আর তাকে বলে অ্যাডাম এমনভাবে ফাইট করছিল যেন ও নিজেই একজন কন্ট্রাক্ট কিলার। ও কোনো সাধারণ মানুষ নয় বস। এমনকি আমি ওখান থেকে বেঁচে ফিরলেও ও আমার হাতের আঙুল কেটে ফেলেছে। কিন্তু এর থেকে বেশি সে কথা বলতো তার আগেই সেখানে অ্যাডাম চলে আসে আর এই ম্যানেজারকে একটা গাড়ির সঙ্গে বেঁধে সে গাড়ি স্টার্ট করে দেয়, যে কারণে ওই গাড়ি জলে পড়ে ম্যানেজারের ওইখানেই মৃত্যু হয়। এবার অ্যাডাম ফোনে থাকা ডেরিককে বলে, দেখ তুই যেখানেই থাকিস, যেমন এক্সপেন্সিভভাবেই থাকিস, তোর আশেপাশে 100 গার্ড থাকুক, 1000 গার্ড থাকুক, আমার তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু এটুকু জেনে রাখ আমি খুব তাড়াতাড়ি তোকে মারতে আসছি। অন্যদিকে ভেরোনার মনেও বিভিন্ন রকমের কনফিউশন, আর তারা অ্যাডামকেই কেন মারার চেষ্টা করছে। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও সে অ্যাডামের ব্যাপারে কোনো কিছুই জানতে পারে না। এদিকে ডেরিকও ওরকম বড় একটা ধমকি শুনে টেনশনে এসে তার বাবার সঙ্গে কথা বলে। আর এখান থেকে আমরা জানতে পারি ডেরিকের বাবা একসময় FBI এর হেড ছিল, যে কারণে সে তার ছেলের অ্যান্টিভাইরাস কোম্পানিকে কোনোদিনই কিছু হতে দেয়নি। সে তার উপর যত বড়ই কমপ্লেন আসুক না কেন, এমন না যে তার কোম্পানিকে পুরো FBI ডিপার্টমেন্টে সাপোর্ট করছে। তার বাবা সেখানকার হেড যখন থেকেই ছিল পুরো FBI-কে এমনভাবে বোকা বানিয়েছে যে তারা কোনোদিন বুঝতেই পারেনি এই অ্যান্টিভাইরাস কোম্পানির পেছনে চলছে একটা স্ক্যাম। কিন্তু এত বড় পজিশনে থাকা সত্ত্বেও সে অ্যাডামের ব্যাপারে কিছুই বের করতে পারে না। উপায় না পেয়ে ডেরিক কল করে এবার তার মাকে। ডেরিকের মাও কিছু কম না, সে কিছুদিনের মধ্যে এই দেশের প্রেসিডেন্ট হতে চলেছে। ছেলের চোখে এরকম মৃত্যু ভয় দেখে মা কিভাবে চুপ থাকবে, যে কারণে সে আবার ঘুরে ফিরে তার বাবার কাছেই কল করে। আর এতক্ষণে ডেরিকের বাবা অ্যাডামের ব্যাপারে সমস্ত কিছুই জেনে গেছিল। অ্যাডাম একজন বিকিপার এজেন্ট, আর আমি যতদূর জানি ওর থেকে আমাদের ছেলে দূরে থাকাই ভালো। কিন্তু অ্যাডামের মা বলে, ও যেই হোক, আমি চাই না আমাদের ছেলে টেনশনে থাকুক। তুমি ওর পেছনে যত লোক লাগানোর দরকার লাগিয়ে দাও, তার জন্য তোমার যা করতে হয় তুমি করো। এই কথা শুনে ডেরিকের বাবা এবার কল করে বিকিপারের হেড অফিস, আর সেখানকার হেড ডিপার্টমেন্টে যে আছে তাকে বলে
তোমাদের বিকিপারের বর্তমানে থাকা যত এজেন্ট আছে সবাইকে অ্যাডামের পেছনে লাগিয়ে দাও। আর এই অর্ডার আমার না, এটা ডিরেক্ট প্রেসিডেন্টের থেকে এসছে, তাই যত তাড়াতাড়ি সম্ভব এই মিশন তোমরা কমপ্লিট করো। আর ঠিক তেমনটাই হয়। ওই দিন রাতে অ্যাডাম যখন একটা পেট্রোল পাম্পে ছিল, হঠাৎ একটা গাড়ি এসে তার গাড়িকে ঠুকে দেয় পেছন থেকে, আর ভেতর থেকে একটা মেয়ে বন্দুক নিয়ে বেরিয়ে আসে। অ্যাডাম দেখা মাত্র বুঝতে পারে বিকিপার এজেন্ট। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ ফাইট হয়। মেয়েটি ফাইটিংয়ে বেশ দক্ষ, কিন্তু একটা সময় অ্যাডামের কাছে তাকে হার মানতেই হয়। অ্যাডাম প্রথমে ভাবে মেয়েটিকে কিছু বলবে না, কিন্তু মেয়েটি এত জিদ্দি ছিল যে অ্যাডাম তার পিছু ছাড়ানোর জন্য একটা সময় মেয়েটির গায়ে আগুন লাগিয়ে দেয়। সেখান থেকে বেরোতে বেরোতে আমরা দেখতে পাই সেই পেট্রোল পাম্প পুরোপুরি ব্লাস্ট হয়ে যায়, যে কারণে এই খবর শহরের বিভিন্ন কোনায় খুব তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে। ডেরিকের বাবা আরও একবার বিকিপারের হেডের কাছে কল করে আর তাকে বলে, তোমার বিকিপারে থাকা সব থেকে দক্ষ এজেন্ট যে আছে তাদের সবাইকে একসঙ্গে অ্যাডামের পেছনে যেতে বলো। কিন্তু বিকিপারের হেড তাকে জানায়, আমি সবাইকেই তার পেছনেই যাওয়ার জন্যই বলেছিলাম, কিন্তু আমার কোনো এজেন্টই অ্যাডামের পেছনে যেতে চায় না, কারণ তারা সবাই জানে অ্যাডাম কি জিনিস। অ্যাডাম একটা সময় আমাদের সব থেকে দক্ষ ফাইটার ছিল, আর ওর বিপরীতে যাওয়া মানেই সরাসরি মৃত্যুকে আমন্ত্রণ করা। কোনো রাস্তা না পেয়ে অ্যাডামের বাবা এবার এই শহরের সমস্ত বড় বড় ক্রিমিনালদের হায়ার করে আর তাদেরকে সমস্ত কিছু বুঝিয়ে বলে, দেখো তোমাদের সবাইকে একটা মানুষের পেছনে যেতে হবে, যার নাম অ্যাডাম। আর আমি আরও একবার বলছি, আমার কথা শুনে হেসো না, তোমরা সবাই তাকে একসঙ্গে অ্যাটাক করবে। এদিকে আমরা অ্যাডামকে দেখতে পাই এমন একটা জায়গায় আসে, সেখানের দরজায় একটা মেয়ের আঙুল দেওয়া মাত্রই একটা গোপন জায়গার দরজা খুলে যায়। অ্যাকচুয়ালি পেট্রোল পাম্পে যে বিকিপারকে মেরেছিল এটা সেই মেয়েটিরই আঙুল, আর সে আগে পুরনো বিকিপারের এজেন্ট হওয়ার কারণেই পুরনো সমস্ত অস্ত্রাগারের জায়গায় সে চেনে। বিকিপারের কম্পিউটারের মাধ্যমে অ্যান্টিভাইরাস কোম্পানির মেইন হেড অফিসের লোকেশন সে বের করে ফেলে, আর সেখানে হুবহু আগের অফিসটার মতোই একটা অফিস, যেখান থেকে লোকেদের কোটি কোটি টাকা চুরি করা হয়। কিন্তু এরা জানে অ্যাডাম একটা সময় এখানে অবশ্যই আসবে, তাই ডেরিকের বাবার অর্ডারে এই অফিসের বাইরে সমস্ত জায়গায় এফবিআই এর লোক। আর এর কিছুক্ষণ পরেই আমরা দেখতে পারি অ্যাডাম চালাকের সঙ্গে এফবিআই এর মধ্যে ঢুকে পড়ে তাদের সঙ্গে ফাইট করতে শুরু করে দেয়, আর বাইরে থাকা সমস্ত গার্ডকে মেরে সে চলে আসে উপরের অফিসে। কিন্তু সেখানে আগে থেকে ওই সমস্ত ক্রিমিনাল ছিল যাদেরকে ডেরিকের বাবা হায়ার করেছিল, আর এটা তাদের তৈরি অ্যাডামকে ধরার জন্য একটা ফাঁদ ছিল। এসবের মধ্যে বাইরে থেকে এফবিআই ঢুকে পড়ে অ্যাডামকে ধরার জন্য। অ্যাডাম এটুকু তো পুরোপুরি জানতো একসঙ্গে এত লোককে সে সামলাতে পারবে না, তাই সে এমনভাবে ফাইট করতো এক থেকে দুজনের সঙ্গে ফাইট করা যায়। আর ঠিক তেমনটাই সে একে একে সমস্ত এফবিআই এজেন্টকে শুধু অজ্ঞান করতে থাকে আর ক্রিমিনালদের পুরোপুরি প্রাণে মারতে থাকে। আর দেখতেই দেখতে সেখানে থাকা সমস্ত ক্রিমিনালদের সে মেরে ফেলে। কিন্তু এখানে সে এসব করতে আসেনি, সে এই অফিসে এসেছিল ডেরিকের খোঁজে। তাকে না পাওয়া এই অফিসের ম্যানেজারের কাছে সে শোনে, আমাকে বল ডেরিক এখন কোথায় আছে। কিন্তু লোকটি তাকে কিছুই বলতে চায় না, কারণ সে যদি অ্যাডামকে এসব বলে দেয় সে প্রাণে বাঁচবে না। কিন্তু অ্যাডাম তাকে বলে, দেখ তুই যদি কথার উত্তর না দিস প্রাণে তো আমিও তোকে মারবো, কিন্তু আমি তোর মরার আগে পর্যন্ত এমন টর্চার করব যেটা তুই সহ্য না করতে পারে একটা সময় বলতে বাধ্য অবশ্যই হবি, আর সেটা যদি না চাস তুই এখনই বল। অ্যাডামের টর্চার শুরু করতে ম্যানেজার তার মুখ খুলে ফেলে। সে জানিয়ে দেয় ডেরিক প্রেসিডেন্টের ছেলে, তাই স্বাভাবিকভাবে প্রাণের ভয়ে সে প্রেসিডেন্টের ঘরেই থাকবে। কিন্তু এর থেকে বেশি কিছু সে শুনতো। অ্যাডাম বুঝতে পারে এই বিল্ডিংয়ে আরও কেউ আসছে, তাই চুপচাপ নিঃশব্দে সে সেখান থেকে বেরিয়ে যায়। বিল্ডিংয়ে ভেরোনা আসে এফবিআইয়ের বাকি এজেন্টদের সঙ্গে, আর এখানকার এই অবস্থা দেখে সে সহ সবাই অবাক হয়। কে বিশ্বাস করবে এটা একটা মানুষের কাজ? আর এসবই ভাবতে ভাবতে তারই যখন এক এফবিআই বন্ধুর সঙ্গে সে বাইরে কথা বলতে থাকে, এফবিআইয়ের ওই লোকটি জানায়, তোমার কি মনে হয় না যে এই কাজটি করছে সে কোনো ক্রিমিনাল না, সে একজন হিরো? কারণ তুমিও তো চেষ্টা করেছিলে তোমার মায়ের বদলা নিতে, কিন্তু এফবিআইয়ের উপরে ডিপার্টমেন্ট থেকে সেটা কিন্তু বারণ করেছিল। এই কথা শুনে ভেরোনা বুঝতে পারে না কি উত্তর দেবে সে, কিন্তু একটা কথা সে বলে, সে ঠিক হলেও আইনের উপরে কিছুই নেই। আর এই শপথ এফবিআইতে ঢোকার আগে সমস্ত এজেন্টই নেয়। অন্যদিকে এই সমস্ত কিছু দেখে অ্যাডামের মা বাবা দুজনেই অ্যাডামকে ঘরের বাইরে থেকে বেরোতে মানা করে। আর ওই প্রেসিডেন্টের ঘরের বাইরে এফবিআইয়ের পুরো টিম লেগে যায় গার্ডের জন্য। তারা সবাই জানে জিদ্দি অ্যাডাম এখানে অবশ্যই আসবে, আর ঠিক তেমনটাই আমরা দেখতে পাই। কিন্তু অ্যাডাম আসে রাস্তার নিচে থাকা পাইপের ভেতর দিয়ে, আর চুপচাপ সে একটা গাড়ির নিচে দিয়ে ওঠে। কিন্তু একজন এফবিআইয়ের এজেন্ট সেই সময় সমস্ত গাড়ির নিচে চেক করছিল। এফবিআইয়ের এজেন্ট তার কাছে আসার সঙ্গে সঙ্গে
তাকে একদম নিঃশব্দে হিট করে অজ্ঞান করে দেয় আর নিজের রূপ নিয়ে নেয় FBI এজেন্টের। আর FBI-দের সঙ্গে মিশেই সে এবার যেতে থাকে প্রেসিডেন্টের ঘরের ভেতরের দিকে। অন্যদিকে ঘরের ভেতর সবাই টেনশনে, কিন্তু অ্যাডামের মা দেশের প্রেসিডেন্ট হওয়ার কারণে ছেলের সঙ্গে সেরকমভাবে কথা বলার সময় হয়ে ওঠে না। আর এখন কথোপকথনের মাধ্যমে সে জানতে পারে তার ছেলে অ্যান্টিভাইরাস কোম্পানির আড়ে লোকেদের সঙ্গে স্ক্যাম করে তাদের টাকা চুরি করে। এটা জানতে পেরে সে তার ছেলেকে খুব বকে, কিন্তু ডেরিক তাকে জানায়, দেখো তুমি এটা ভুলে যেও না, তোমার প্রেসিডেন্টের ইলেকশনের জন্য যত খরচ সেগুলো সবই আমি বহন করতাম। আর সেই টাকাগুলো কোথা থেকে আসতো? সেটা সমস্তটাই আমার কোম্পানি থেকে আসতো, আর এই টাকাই তোমাকে প্রেসিডেন্ট বানিয়েছে। এদের এই কথোপকথনের মধ্যে অ্যাডাম ধীরে ধীরে ভেতর থেকে চলে আসতে শুরু করে। তো ভেরোনা এটা কোনোভাবে বুঝে ফেলে আর সে সমস্ত FBI-কে এক জায়গায় করে তাকে ধরার জন্য। সবাই অ্যাডামকে ঘিরে ফেললে ডেরিকের বাবা অর্ডার দেয় ওকে মেরে ফেলো এখানেই, কিন্তু ভেরোনা এরকমটা চায় না। নিয়ম অনুসারে তাকে অ্যারেস্ট করা উচিত, কিন্তু অ্যাডাম এতটাও কাছে না যে এভাবে সে মারা যাবে। সে যখন ভেতরে এসেছিল সমস্ত গাড়িতে সে বম লাগাতে লাগাতে এসেছিল, আর এই সুযোগ সে সুইচের মাধ্যমে সে গাড়ির বম ব্লাস্ট করে দেয়। আর একটা মুহূর্তের জন্য সবাই অন্যমনস্ক হওয়ার সাথে সাথেই অ্যাডাম তার আশেপাশে থাকা সবাইকে মারতে মারতে এগোতে থাকে আর ছুটতে থাকে প্রেসিডেন্টের ঘরের ভেতর। লোক যতই হোক সে নিজেকে কোনো সময় ভিড়ের ভেতর ফেলে না, সে একজন একজন করে সবাইকে মারতে মারতে এগোতে থাকে। আর তখনই অ্যাডামের কাছে চলে আসে শহরের সব থেকে বড় ক্রিমিনাল, যার একটা পায়ে স্টিলের, আর সেটাকে সে উইকনেস হিসাবে না একটা শক্ত পায়ের মতো ব্যবহার করে। দুজনের মধ্যে বেশ কিছুক্ষণ লড়াই হয়। অ্যাডাম বুঝতে পারে গায়ের জোরে তো তার সঙ্গে পারা যাবে না, কিন্তু বড় মানুষেরও একটা উইকনেস থাকে। অ্যাডাম তার লাইফে অনেক ফাইট করেছে, তাই সমস্ত দিকেই তার দক্ষতা ছিল। অ্যাডাম তার ফাইটিং স্কিলে এমন কিছু চেঞ্জ করে যেটা লোকটি আর বুঝে উঠতে না পেরে অ্যাডামের কাছে প্রচণ্ড মার খেতে থাকে আর একটা সময় লুটিয়ে পড়ে মেঝেতে। এর মধ্যে অ্যাডামও আঘাত পেয়েছে, কিন্তু এতদূর এসে সে চুপ থাকবে না। সে আবারও এগোতে থাকে ডেরিকের দিকে। তার সামনে ডেরিকের বাবা এসে তাকে অনেক টাকা অফার করে, কিন্তু অ্যাডাম তাকে পুরোপুরি ইগনোর করে দেয়, যেন টাকা তার কাছে কিছুই না। এসবে তার কোনো রকম ইন্টারেস্ট নেই। অন্যদিকে ভেতরে ডেরিক আর ডেরিকের মায়ের মধ্যে ঝগড়া হচ্ছে। ডেরিকের মা ডেরিককে বলে, আমি সবাইকে সত্যিটা বলে দেব, আমি কোনোদিনও বলিনি তুমি খারাপভাবে টাকা কামিয়ে আমার সাপোর্ট করো। এটা শুনে ডেরিক রেগে প্রেসিডেন্টের গার্ডে থাকা FBI-এর চিফকে গুলি করে মেরে ফেলে। আর অন্যদিকে অ্যাডামের সামনে ডেরিকের বাবা বারবার বাধা দেওয়ায় অ্যাডাম তার একটা আঙুল ভেঙে উপরে চলে আসে, কিন্তু এসে দেখে ডেরিক নিজেই তার মায়ের মাথায় বন্দুক ধরে আছে। ডেরিক বলে, তুমি একটা পা আগে আসলে আমি মনে করবো না এটা আমার মা। তুমি ভেবে দেখো, এটা দেশের প্রেসিডেন্ট, আমি কিন্তু একে মেরে ফেলবো। এতক্ষণে সেখানে ভেরোনা ও FBI টিমের সঙ্গে চলে আসে। ভেরোনা অ্যাডামকে তার হাতের বন্দুক ফেলতে বললে অ্যাডাম তাকে বলে, ভেরোনা তুমি ভালোভাবেই জানো আমি যেটা করতে চলেছি এটা ঠিক কি ভুল, আর সেটা যদি এখনো তোমার মাথায় ক্লিয়ার না হয় তোমার ঠান্ডা মাথায় ভাবা উচিত। এদিকে ছেলে মায়ের মাথায় বন্দুক ধরে আছে। অ্যাডাম ভেরোনার সাথে কথা বলতে বলতে বুঝতে পারে ডেরিক এখন একটু অন্যমনস্ক আছে, আর তাকে একটুও বুঝতে না দিয়ে সেকেন্ডের ভেতর তার মাথায় গুলি করে আর নিজেও পাশে থাকা একটা জানলা দিয়ে জাম করে নিয়েছে। ভেরোনা ছুটতে গিয়ে অ্যাডামকে গান পয়েন্টে তো নিয়ে নেয়, কিন্তু হাতে বন্দুক থাকা সত্ত্বেও সে তাকে গুলি করতে পারে না, কারণ তার সামনে থাকা লোকটি তার মায়ের বদলা নিয়েছে। কিভাবে করবে সে গুলি তাকে? তাই হাতে বা মুখে কিছু না বললেও সে চোখের মাধ্যমে বুঝিয়ে দেয়, অ্যাডাম তুমি পালিয়ে যাও। অ্যাডাম নিচে জাম করে সমুদ্রের কিনারায় যখন আসে, এখান থেকে আমরা বুঝতে পারি অ্যাডাম আগে থেকেই সমস্ত কিছুর প্রস্তুতি করে রেখেছিল। সেখানে থাকা সুইমিং স্যুট, অক্সিজেন সমস্ত কিছু নিয়ে সে জাম করে জলের মধ্যে। আর এখানেই এই গল্পের শেষ হয়। হিরোর নাম জেসন স্ট্যাথাম। এর অ্যাকশন মুভিগুলো সত্যি দারুণ হয়। আর এই অ্যাক্টরের যদি আরও কাহিনী জানতে চাও ডেসক্রিপশন চেক করো, তো সেখানে তোমার জন্য আরও একটা অপেক্ষা করছে। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। টাটা।